আসসালামু আলাইকুম। আমার মতন অনেকেই খুশি হয়ে গেছেন যে গেল 2 থেকে 3 দিন যাবত আমাদের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কেউ কেউ বিএনপির সাথে আতাত করে ফেলেছেন, কেউ আবার গোপনে শেখ হাসিনার সাথে যোগাযোগ করছেন, কেউ দেশ ছেড়ে পালানোর কথা চিন্তা করতেছেন, মানে সেফ এক্সিট নেওয়ার চিন্তা করতেছেন। তো এর মাঝখানেই যখন আমরা নিউজটি দেখলাম যে বাংলাদেশের সকল বিমানবন্দরে সরকারের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, এই খবর দেখে আমরা খুশিতে উদ্বেগিত। মানে কেন? যে সম্ভবত যারা দেশ ছেড়ে পালানোর চিন্তা করতেছে এদের কাউকে আর পালাইতে দেওয়া হবে না, প্রত্যেককে এয়ারপোর্টে গ্রেপ্তার করা হবে। অনেকে এমনটাই ভাবছি, আবার অনেকে ভাবছি যে সাংবাদিক মাসুদ কামাল বলছিলেন যারা উপদেষ্টা আছে তাদের পাসপোর্টটা আগে জব্দ করে ফেলা উচিত, যেন পরিস্থিতি খারাপ হলে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে এরা যেন দেশ ছেড়ে ভাগতে না পারে। এর মাঝখানে আমরা আবার শুনলাম গতকালকে যে আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল থেকে আপনার কি বলা হয় যে নতুন করে একটা সিদ্ধান্ত আসতেছে। তো সবকিছু মিলিয়ে অনেকে দেশ ছেড়ে পালাতে পারে, এই যখন পারসেপশন আর এই যখন নিউজ, আমরা সবাই খুশিতে। আমেরিকা আপনার গতকালকে যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস তারা একটা প্রতিবেদন প্রকাশ করছে। তো এই প্রতিবেদনটা ডক্টর মোহাম্মদ ইউনূস যে নোবেল পাইছেন সেই নোবেলের সাথে আবার সাংঘর্ষিক। না জানি কবে তারাই বলে যে নোবেলটা কায়রা নেওয়া উচিত। সামহাও এরা দ্বারা সম্ভব, দেওয়ার সময় এরা প্রমোশন করে। যেমন আওয়ামী লীগ সরকারের সময় ডক্টর ইউনূস যখন বাটে বললেন তখন কি হলো, আমেরিকা থেকে বিভিন্ন জায়গা থেকে মানবাধিকার সংস্থাগুলা, তারপর হচ্ছে বিশ্ব নেতৃত্ব বা ওনার যারা বন্ধু সার্কেল আছেন ওয়ার্ল্ড ওয়াইড সবাই কিন্তু পুরো দেশ গরম করে ফেললো, আন্তর্জাতিক মিডিয়া গরম করে ফেললো। এখন সেই মিডিয়ায় আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে লাগছে। আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে এটা ওনার জন্য একটু নেগেটিভ এই ধরনের প্রতিবেদনগুলা, কারণ তিনি এখন সরকারে আছেন, তাই না, সরকার প্রধান। তো তিনি যখন মানে নির্যাতনের শিকার হয়েছিলেন সুশাসনের অভাবে, তো হিউম্যান রাইটস ওয়াচ তারা যেই বক্তব্য দিচ্ছে দেখেন, তখন আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল যে তারা বিরোধী দলকে দমন নিপীড়ন চালায়, এ নিয়ে সারা বাংলাদেশ পৃথিবী গরম থাকতো। একই জিনিস আজকে আমরা দেখছি ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই যুক্তরাষ্ট্রেরই হিউম্যান রাইটস ওয়াচ তারা একটা প্রতিবেদন প্রকাশ করছে। কি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তথাকথিত সমর্থকদের গ্রেপ্তারে বুঝছেন সন্ত্রাস বিরোধী আইনের ব্যবহার বাড়াচ্ছে বাংলাদেশের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকার। গতকালকে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে তারা উদ্বেগ প্রকাশ করেছে যে সরকার শান্তিপূর্ণ মত প্রকাশ এবং জমায়েতের, মানে জমায়েত বলতে যে মিছিল মিটিং, সেগুলোর অধিকারকে দমন করছে। প্রতিবেদনে সমালোচনা করেছে তারা বলছে বাংলাদেশে কর্মরত জাতিসংঘের মানবাধিকার দলের উচিত নির্বিচারে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানানো এবং মানবাধিকার রক্ষা ও রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে কর্তৃপক্ষকে উৎসাহিত করা। প্রতিবেদনটি বলছে যে 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়, এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিয়ে সন্ত্রাস বিরোধী আইনকে সংশোধন করে আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ করে। দলটির সমর্থনে যে কোনো সভা, প্রকাশনা, অনলাইনে বক্তব্য দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ নেতা এবং শান্তিপূর্ণ অধিকার কর্মীদের গ্রেপ্তারে এই আইনটিকে ইউনূস সরকার ব্যবহার করছে। এ বিষয়ে HRWর মানে মানবাধিকার সংস্থাটির এশিয়া অঞ্চলের যিনি উপপরিচালক আছেন মীনাক্ষী, তিনি বলছেন রাজনৈতিক প্রতিপক্ষকে কারাগারে পুরে দেওয়া কিংবা শান্তিপূর্ণ মত প্রকাশে বাধা দেওয়া এটা পক্ষপাতমূলক আচরণ, যেটা অন্তর্বর্তী সরকার তিনি করতে পারেন না। তাহলে শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশের মানুষের সঙ্গে যা করা হয়েছে তার সঙ্গে এই সরকারের কোনো পার্থক্য থাকলো না। আমি তখনই বলছি যে এই জিনিসগুলা একসময় সাপে বর হবে। দেখেন এই যে বক্তব্য দিছে, তো এই মুহূর্তে হিউম্যান রাইটস ওয়াচ সারা পৃথিবীতে তারা কতটা স্ট্রং বা আরো বিভিন্ন সেক্টর আছে, তারা যখন ডক্টর ইউনূসের শান্তিতে নোবেল পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন এই একটা কি বলা হয় যে ধরেন এই ধরনের একটা ক্লেইমের শিকার হন, কোথাও না কোথাও এটা তার আন্তর্জাতিক ইমেজকে ক্ষুণ্ণ করে। ইভেন তিনি সরকারে আসার পর পৃথিবীর অনেক দেশে আমরা দেখলাম আগে তিনি গেলে যে জাঁকজমকপূর্ণ একটা অবস্থান থাকতো বা ওই দেশের সরকার প্রধান রাজা বাদশাহ সব দৌড়ে আসতো, এখন আমাদেরকে উল্টো লবিং করতে হচ্ছে যখন তিনি সরকার প্রধান হলেন। পলিটিক্স জিনিসটাই সম্ভবত এমন যে ওইখানে স্বার্থ অথবা যে বিভিন্ন কমিউনিটি ব্যবহার করা হয় সেগুলোর শিকার হইতে হয়। তবে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে, যে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠতেছে এগুলাকে কিভাবে পজিটিভলি
ভাইব করা যায়। এর মধ্যে একটা জিনিস ভালো করছেন, আমি গতকালকে দেখলাম যে ডিজিটাল নিরাপত্তা আইন যেটা ছিল, সেই ডিজিটাল নিরাপত্তা আইনে আমাদের মতন অনেকেই, আলহামদুলিল্লাহ আমরা বহুত আগে শেষ হয়ে গেছে, বাট অনেকেই এই ধরনের মামলার শিকার হয়েছিলেন। তো সেই মামলাগুলো দীর্ঘদিন যাবত অনেকে দেশের বাইরে আছেন, দেশে যেতে পারতেছেন না, অনেকে দেশের ভিতরে লুকানো আছেন, জেল খাটতেছেন, হাজিরা দিচ্ছেন। এই সকল মামলা একদিনেই বাতিল করা হয়ে গেছে এবং সাজাপ্রাপ্ত অভিযুক্তদের খালাস দেওয়া হয়েছে। আর্মি অফিসারদের বিচার করতে গিয়ে কি ইউনূস বিদায় হতে যাচ্ছে? বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, যার দরুন আমি এই বিষয়টি নিয়ে আলাপ করতে চাইনি। কিন্তু যা দেখছি, পরিস্থিতি যা বলছে, তাতে মনে হচ্ছে যে সামরিক কর্মকর্তাদের বেসামরিক আদালতে বিচার করতে যাওয়ায় ইউনূসের কাল হচ্ছে। আপনারা জানেন, গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সামরিক বাহিনীর 23 জন কর্মকর্তা, যেখানে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদা থেকে শুরু করে 3 স্টার জেনারেল থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত এমন পদমর্যাদার 23 জন কর্মকর্তার বিচার চার্জ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এমত অবস্থায় সেনাবাহিনী কি এটি চেয়ে চেয়ে দেখবে, চেয়ে থাকবে? শুরু থেকে একটি বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচারে সেনাবাহিনীর নোট অফ ডিসেন্ট বা প্রতিবাদ, আপত্তি ছিল, কিন্তু এই আপত্তিটা দিনকে দিন আরো বাড়ছে। যখন চূড়ান্ত ব্যবস্থা আসলো, এখানে অবাক করা কাণ্ড যে 5 জন ডিজিএফআই সামরিক গোয়েন্দা সংস্থার বিভিন্ন মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সময়ে যে দায়িত্ব পালন করেছেন যারা, তাদেরকে পর্যন্ত বিচারের আওতায় আনা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার। আমি বারবার বলি যে সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া আওয়ামী লীগ সরকারের পতন হতো না, ইউনূস সরকার ক্ষমতায় আসতো না। সেই সেনাবাহিনীকে নিয়ে এক প্রকার লীলা খেলা শুরু হয়ে গেছে এবং এই লীলা খেলা সেনাবাহিনী কোনোভাবেই সহ্য করবে না। এই মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 50 জন মেজর জেনারেল, মোট 56 জন জেনারেল আছেন। তাদের হাতে ঘা লাগবে, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের হাতে ঘা লাগবে এবং হাতে ঘা লাগছে। সূত্রের খবর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন একযোগে 56 জন জেনারেল, যার দরুন খুব শীঘ্রই হয়তো একটা কিছু ঘটবে। হয় সেনা শাসন, সেনাবাহিনীর নিজে ক্ষমতা নেবে, আর না হয়তো 111। আমরা একটা আন্দোলন, একটা ঘোলাটে পরিস্থিতির অপেক্ষা করছি অনেক দিন ধরে, যে একটা ঘোলাটে পরিস্থিতি হবে, তখন সেনাবাহিনী বলবে ডক্টর ইউনূস আপনাকে আর রাখা যাচ্ছে না। ইতিমধ্যে ডক্টর ইউনূস নানাভাবে বিতর্কিত হয়ে গেছে, ইউনূস পরিষদ বিতর্কিত হয়ে গেছে। সেনাবাহিনী একটা সিগন্যাল দেবে যে আপনি চলে যেতে হবে, আপনাকে আর রাখা যাচ্ছে না, অন্য একটি সরকার আসবে কিংবা আমরা সরকারে নেব। কিন্তু ডক্টর ইউনূস যে কাজটি করলো, ডক্টর ইউনূসের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি, সাজানো গোছানো আইসিটি, সেটি সেনাবাহিনীর বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলো। যাকে দিয়ে ক্ষমতায় এসে তার বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলো। গত 14-15 মাস যাবত আমরা দেখছি যে সেনাবাহিনী অনেক সহ্য করে যাচ্ছে, কিন্তু আর মনে হয় সহ্য করার জায়গায় নেই। আজকে তো জেনারেলদের কথা বলছি, একজন আজকে যিনি চাকরিতে ঢুকেছেন, সেকেন্ড লেফটেন্যান্ট, তারও হাতে ঘা লাগার কথা যে চাকরি সূত্রে ডিজিএফ এর ডিজি ছিলেন, তাকেও রিমান্ডে নিতে হবে, তাকেও অ্যারেস্ট করতে হবে, তাকেও গ্রেপ্তার করতে হবে। আর সেনাবাহিনীর বিচার তো হয় কোর্ট মার্শালে, সেনাবাহিনীর সিভিল কোর্টে কেন? আমরা তো এমনটা দেখিনি অতীতে। নতুন বাংলাদেশে নতুন সবকিছু, সময় ঘনিয়ে এসছে, আন্দোলন, সংগ্রাম, রক্তপাত কিচ্ছু হয়তো হবে না, তার আগেই হয়তো একটা ঘটনা ঘটবে। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। বিশেষ করে 56 জন জেনারেল যেখানে একমত হয়েছেন এবং আইসিটির
জেনারেলদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ব্যাপারে তারা নাখোশ। এখন সিদ্ধান্ত তাদের নিশ্চয়ই একটা কোনো সিদ্ধান্ত আসবে, যে সিদ্ধান্তটা আমরা হয়তো খুব শীঘ্রই দেখতে পাবো। আমি বহু আগেই বলেছি যে শেখ হাসিনা যেদিন, সবে তো অডিও, শেখ হাসিনা যেদিন ভিডিওতে আসবেন সেদিন বাংলাদেশে বিপ্লব হয়ে যাবে। তাকে পৌঁছতে হবে না, তাকে দেশে আসতে হবে না, শুধু ভিডিওতে আসলেই। আজকে আমরা এক ঝলক দেখলাম, তার এক ঝলক, এবং দেখবেন সেটা কয়েক সেকেন্ড, 50-30 সেকেন্ডও না। এইটুক শোনার পরেই বাংলাদেশের বিমানে, মানে যত বিমানবন্দর আছে সবগুলোই পৃথিবীর বড় বড় যোদ্ধা, বড় বড় বীর পালিয়ে গেছে এবং এসে আবার জিতেছে। হুমায়ুন, সম্রাট হুমায়ুন, জাহাঙ্গীর, এরা পালিয়েছে আবার এসেছে। তারা বছরের পর বছর যুগের পর যুগ দেশ শাসন করেছে, এটা সমস্যা না। আর এই যে যেটা আমি বারবারই বলি যে সবে তো 30 সেকেন্ডের একটা ঝলক দেখিয়েছে। লাইভে নিয়মিত আসবেন, আমি বললাম তো, যেটা আগেও বলেছি এখনো বলি, আমি স্পষ্ট বলে দিয়েছি, শুধুমাত্র ভিডিওতে আসলেই বাংলাদেশে ভূমিকম্প হবে, বন্যা হবে, সয়লাভ হয়ে যাবে। আর তিনি যখন আসবেন দেখবেন যে মানুষ কাকে বলে। আপনার চ্যানেলও বলেছি, আমার চ্যানেলও বলেছি, অন্য চ্যানেলও বলেছি, বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জমায়েত এইবার ঠিক আছে আসতে। আমি বলেছি তো এয়ারপোর্টে জায়গা হবে না, প্রশ্নই আসে না। রোডেও আসতে পারবে না, ত্রিপুরাতে আসুক আর বেনাপোলতে আসুক, 1 মাস লাগবে ঢাকায় পৌঁছতে। জনগণ এইভাবে আটকে রাখবে, মানে ভালোবেসে আটকে রাখবে। আর যদি বিমানে আসেন, এয়ারপোর্ট থেকে সোজা টঙ্গী ময়দানে যাইতে হবে। তার যে সংবর্ধনা, গণসংবর্ধনা হবে, কোনো দল মত না, গণসংবর্ধনা যাকে বলে। জনগণ তাকে সংবর্ধনা দেবে, কোনো তরুণ হবে না, কোনো তরুণ কেউ বানাবে না। দেখবেন কিরকম জমায়েত হয়। এটা তো একটা বেলকি। 30 সেকেন্ডের কথাতেই ইউনূস সরকার কেঁপে উঠেছে। ইউনূস সরকার বিমানবন্দর বন্ধ করে দিয়েছে, মানে কত ভয় ভয় সতর্কতা জারি করছে। কারণটা কি? কারণ যদি শুনেন, কমিশনার বলছে জঙ্গি নাটক, তাহলে বাংলাদেশ এখন শান্তির পায়রা বাস করে। তারপরে ইউনূস তো একেবারে সুশাসন চালাইছে, এবং ইউনূস এবং আসিফ নজরুল বলছে যে তারা 1 বছরে যা করছে শেখ হাসিনা 17 বছরে করতে পারেনি। ঠিকই বলছেন, কারণ শেখ হাসিনা কোনোদিন বিমানবন্দরে সতর্কতা জারি করে নাই। ঠিকই তো আছে। আর কোনোদিনই দারিদ্র 21.2 নামে আসে নাই। বাংলাদেশের ইতিহাসে এখন সর্বোচ্চ বাস করে বাংলাদেশে। তারা বলতেছে যে 5 জন উপদেষ্টা নাকি শেখ হাসিনার সাথে যোগ দিয়েছে, তারপরে সেফ এক্সিট চাচ্ছে, কেউ বলতেছে সেফ নিবে না, বাংলাদেশেই থাকবে, কেউ বলতেছে যে মৃত্যুই তার শেষ এক্সিট। কিন্তু মৃত্যুতেও তাদের এক্সিট হবে না, কারণ তারা শিখিয়ে দিয়েছে কিভাবে কবর ভাঙতে হয়, কিভাবে কবর আগুন দিতে হয়, কিভাবে কবর থেকে লাশ তুলে পুরাতে হয়, এগুলো তারা শিখিয়েছে। সুতরাং তারা সেফ এক্সিট পাবে না। এরা তো মনে করছে, এই যে কেসকি বান্দির পোলা সুলতান খাড়া নিজেদের কত কিছু যে মনে করে। এরা একবার সংবিধান ছুঁড়ে ফেলে, একবার বঙ্গবন্ধুকে ফেলে দেয়, আরেকবার বাংলাদেশের স্বাধীনতাকে ফেলে দেয়। কি চায় না তারা, কি চায় নাই তারা, আর কি করে নাই তারা, এমন কোনো কাজ। দেখেন টিভি চ্যানেল তারা নিচে, যাদের ইউটিউব চ্যানেল খোলার যোগ্যতা নাই, ইউটিউব চ্যানেল চালাইতে পারবে না, সেই টাকা নাই। মানে একজন এডিটরও যদি রাখে, তাও তাকে 50,000 টাকা দিতে হবে মিনিমাম। তাহলে সে এডিটর রাখার যোগ্যতা যার নাই, সে লোক টিভি চ্যানেলের সুন্দর। মানে এই যে কোটা বিরোধী, তথাকথিত কোটা বিরোধী জুলাই সন্ত্রাসী আন্দোলনে এখন এগুলো কোটা না মেধায় পাইলো, আপনি এখন বুঝেন। আপনি ভালো করেই জানেন, আমার চেয়ে আপনি ভালো জানেন, যে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল চালাইতে একটা লোকের মিনিমাম 50,000 টাকা, 1 লক্ষ টাকার দরকার স্ট্যান্ডার্ড। সেই জায়গায় ওই চ্যানেল সে কিভাবে চালাবে? যারা টিউশনি করে ভাত খায়। আবার একজন সাংবাদিক বলছে যারা নিজেরাই সংসার চালাইতে পারে না। আর সংসার চালান তো বহুত দূরের কথা, ওরা তো নিজেদের পেট চালাইতে পারে না। বিএনপির, এটা আমার কথা না, বিএনপির যে খালেদা জিয়ার যে চেয়ারপারসনের যে উপদেষ্টা হাইবুর রহমান, হাইব লাইভ এসে আমার সামনে বলেছেন, আমার সাথে বলেছেন যে এরা চলতো মেসে, থাকতো মেসে, চলতো বাসে। এই চলতো মেসে, থাকতো মেসে, চলতো বাসে, সেই লোকেরা এখন দেখেন, আপনি কানাডা যায়, আমেরিকা যায়ও, কিন্তু আপনি স্বপ্নে দেখেন না যে টিভি চ্যানেলের মালিক হবেন। এত সহজ না, অত নালি আদেশের না। কিন্তু এরা দেখেন বাংলাদেশে মেসে থেকেই, কেন যে আপনি কানাডা গেলেন, কি দরকার আমেরিকা যাওয়ার? থাকতেন, একটু জুলাই আন্দোলনে যোগ দিতেন, দিয়ে আপনাকে টিভি চ্যানেল খুঁজেন, এই ইউটিউবে গিয়ে কত কথা শুনতে হয়। এরা দেশটার একটা পুরো গণিমতের মাল। মানে শেখ হাসিনা নাই, আওয়ামী লীগ নাই, এখন মনে করতেছে দেশটা একটা গণিমতের মাল, যে যেভাবে পারতেছে সে সেইভাবে নিতেছে, যে যেভাবে। আপনি দেখেন এরা নিয়োগ বাতিল করছে। সর্বশেষ একটা খবর আপনি বোধহয় জানেন না, কেন নাকি জানেন? এক জামাতি হুজুর কিন্তু বলছে, যদি আপনি হাত পাখা মার্কা আর দাড়িপাল্লা মার্কা ভোট না দেন, তাহলে কিন্তু আপনি কাফের। এতদিন কিন্তু কাফের বলছে, মুরতাদ নাস্তিক আমাদের বলছে, আওয়ামী লীগকেও বলছে, কমিউনিটিতে বলছে, কমিউনিস্ট স্বীকার করে না। তার মানে বুঝছেন তো, তার মানে ওদেরও ভোট দেওয়া যাবে না।
তার মানে বেগুন, থালা বাটি, কম্বল, তারপরে কি বেগুন মার্কা, মূলা মার্কা, তারপরে কি মার্কা, আরে কি আরো আর কি কি মার্কা, কিন্তু মনে থাকে না আমার। তবে একটা জিনিস কি জানেন, শেখ হাসিনা যাওয়াতে 5ই আগস্টের ক্ষমতা পতনের পরে আমরা কিন্তু অনেক অনেক স্বাধীনতা বিরোধী, কোট্টা এলা স্বাধীনতা, ক্লিন শেভ এলা স্বাধীনতা বিরোধী চিনেছি। পাশাপাশি আরেকটা জিনিস দেখলাম যে আওয়ামী লীগের আমলে মন্দিরে যাওয়া হারাম, আর আওয়ামী লীগ না তাহলে মন্দিরে যাওয়া আরাম, এটাও আমরা জেনে নিলাম। বিএনপির কিন্তু আরেক নেতা বলছে আগামীতে শেখ হাসিনা 560টা মসজিদ বানাইছে, একটা মন্দির বানায়, বিএনপির নেতা বলছে মন্দির বানাই দিবে। আমার মনে হয় জামাত এরপরে বলবে মূর্তিও বানাই দিবে। এরা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের চেতনা এগুলোকে ধ্বংস করার যে পায় তারা চালিয়েছিল। তাদের দেখলো যে এত কিছু করার পরে কোনো কাজই হইল না। 14 মাসে তারা 14 লক্ষ বার চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনা থেকে ফেরানোর। দেখছে যে না, ওই যে সবেধন নীলমণি, ওই যে তাদের যেগুলো আছে কুমিরের বাচ্চা একটা 7 বার দেখায়, তাদের বাইরে কোনো লোক আনতে পারে নাই। একটা লোক, আমি আপনাকে বলি জরিপ করে বলতেছি, একটা লোককেও তারা মুক্তিযুদ্ধ বিরোধী বানাইতে পারে না, বরং উল্টা হয়েছে। বরং যারা আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ ছিল, ছাত্রলীগের উপর ক্ষুব্ধ ছিল, তারাও এখন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত। আপনি বিশ্বাস করেন, আমাদের জামালপুরে, শেরপুরে আমি একটা ভিডিও কয়েকদিন আগে দেখেছি, চায়ের দোকানে একটা চা আমি দিছি, ওইখানে অনেকেই বলেছে যে এটা দেওয়াটা ঠিক হয় নাই, তার নিরাপত্তা। আরে ভাই, ঝুঁকি তো নিতেই হবে, ঝুঁকি তো কাউকে না কাউকে নিতে হবে। সে আমাকে পাঠিয়েছে, আমাকে একজন সাংবাদিক পাঠিয়েছিল, আমি সেটা ওইখানে দিয়েছি। অজপাড়া গায়ে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলার মানুষ, শোনার মানুষ আছে। এখন আপনি শোনার বলার মানুষ অনেকেই থাকে, শোনার মানুষ কিন্তু থাকে না। কিন্তু এখন মুক্তিযুদ্ধের পক্ষে আমি মুক্তিযুদ্ধের বই গাড়ি নিয়ে মাসের পর মাস না বছরের পর বছর করেছি। আপনারা জানেন আমি যতটুকু সফল হইতে পারি নাই, তার সাথে 100 গুণ বেশি কাজ করতে পারছি। এটা বুঝতেই পারি নাই। মুক্তিযুদ্ধের পক্ষে কথা, বই পড়ানোর চেয়ে কথা বলাতে মুক্তিযুদ্ধের পক্ষে বেশি মানুষ টানা গেছে। গ্রামের মানুষ যারা এটা বিশেষ করে আওয়ামী লীগ যাওয়ার পরে চিঙ্কু পাম, তারপর ল্যাংটা চলে মা, জামাত, হেফাজত বা বিএনপি সহ এত চেষ্টা করলো, হয়েছে কি নাম আরো পাকি বাদির ছেলে হাদি, তার কি জুলাই মঞ্চ, ইনকালাব মঞ্চ, ফিনকালাব মঞ্চ যা আছে, এত চেষ্টা করার পরও দেখবেন ওরাই আছে, আর কেউ নাই। ওরাই কিন্তু ঘুরে ঘুরে ওরাই। এই যে শেখ হাসিনা 30 সেকেন্ডের বক্তব্যে যদি বাংলাদেশের সকলে সতর্কতা জারি করে, তাহলে 30 মিনিট করে যেদিন ভাষণ দিবে সেই দিন কি হবে বাংলাদেশে, আমি এই চিন্তা করতেছি। তবে শেখ হাসিনা যেদিন ভাষণ দেওয়া শুরু করবেন, আমাদের কষ্ট অনেক কমে যাবে, আমাদের না দিলেও চলবে। আর বয়ান বাংলাদেশে একেবারে ভূমিকম্প শুরু হয়ে যাবে, নিশ্চিত থাকেন আপনি, ঠেকা রাখতে পারবে না। বাংলাদেশে যে আবারও বলি, আমি রিপিট করতেছি, বাংলাদেশের যে জনস্রোত সৃষ্টি হবে শেখ হাসিনার আগমন উপলক্ষে এবং তার সংবর্ধনায়, পৃথিবীতে ইতিহাস হয়ে যাবে। যারা এই যে চিঙ্কু মামেরা বলে না, দেখবেন আমার পোস্টে চিঙ্কু মামেরা, তোমার বুবু পালায় গেছে, আরে বেটা আমার বুবু হবো কেন, আমার বুবু হইতে যাবো কেন? একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে আমার বুবু হইতে যাবে কেন? আর বুবু তো তোমরাই রাখো। এই বামেরা দেখবেন যে বামেরা 2 লাইন আগায় এই চিঙ্কু মাম যারা আছে না, দেখবেন আওয়ামী লীগ আসলে এরা কিন্তু আগে গিয়ে শেখ হাসিনার স্যান্ডেল টানবে। নিশ্চিত থাকেন সেদিন আপনি আমি শেখ করে থাকবো না, আপনি আসাদুরও যাইতে পারবেন না। এই চিঙ্কু আমার মৌলবীরা শেখ হাসিনার স্যান্ডেল পা তো চাটার সময় পাবো না, কারণ তার পা চাটার বহু লোক থাকবে। তখন এই শেখ হাসিনার যে স্যান্ডেল থাকবো না, বা বাথরুমের যে স্যান্ডেল, সেটা চাটবে এই মৌলবী আর চিঙ্কু আমার। আপনি নিশ্চিত থাকেন, ওই দিন আমরা গেলে ফরিদ তুই এনে কেন, এই আসাদু তুমি এনে কেন, এগুলো বলবো আপনাদের এই চিঙ্কু মামার মৌলবীরা। কিন্তু তখন দেখবেন আর শেখ হাসিনার জুতা টানবো, শেখ হাসিনার স্যান্ডেল পা টানার সময় পাবে না, কারণ শেখ হাসিনা এইবার, আমি যতদূর জানি, শোনেন, একটা মানুষ কতবার পোর খাইতে পারে। কেউ আমাকে বলেছে যে না আওয়ামী লীগ ক্ষমতা আসলে পরিবর্তন হবে না। ভাই, এই যে ঠেলা যে আওয়ামী লীগরা খাইছে, এরপরেও যদি সোজা না হয়, কবে সোজা হবে? কবে আর সোজা? আর তো সুযোগ নাই। মানে সাপ নাকি মরার পরে সোজা হয়? আওয়ামী লীগ তো আদামারা বানায় ফেলেছে আওয়ামী লীগের। আপনি যত যাই বলেন, এরা যেমন মৌলবাদকে আজকারা দিয়েছে, নির্যাতনও কিন্তু তারাই বেশি হচ্ছে। আপনি দেখেন, নির্যাতনের তারাই কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত। হাসিনাকে যদি এরা পাইতো, প্ল্যান তো ছিলই বহুত কিছু, আমরা জানি, অনেক কিছু জানলেও বলতে পারি না। অনেক টেকনিক্যাল অনেক কারণ আছে, নিরাপত্তার কারণ আছে, আইনগত সমস্যা আছে, আরো বিবিধ সমস্যা আছে, অনেক কিছু বলা যায়। অনেক তথ্য তো আমরা পাই। এদের যে কি মানে পাশবিক চিন্তা চেতনা ছিল, আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু সবচেয়ে আমাদের দুর্ভাগ্য কি জানেন, একটা দেশের শিক্ষা ধ্বংস হয়ে যাওয়ার পরে যখন সামরিক বাহিনী মৌলবাদীকরণ হয়ে যায়, ওই দেশটা আপনি আর টিকিয়ে রাখতে পারবেন না। ওই দেশটাকে টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে যাবে। এখন আমাদের বাংলাদেশে যা চলতেছে, মৌলবাদের যে চর্চা চলতেছে, সৈয়দ আশরাফ সাহেব বলেছিলেন যে মৌলবাদ হচ্ছে আওয়ামী লীগের আসল শত্রু। আসলে মৌলবাদ শুধু আওয়ামী লীগের না, বিএনপিরও শত্রু। এই যে দেখেন, এখন ফতোয়া দিছে, ধানের শীষে ভোট দিলেও সে কাফের হয়ে যাবে, ধানের শীষেও ভোট দিলে কাফের হয়ে ফতোয়া দিয়েছে। কিন্তু আমি দেখেন, মানে বিএনপি কত অসহায়, আর বিএনপি কত বোকা একটা দলের, এত বড় দল, চরমনাইপি তাদের শেষরা চাঁদাবাজ বলে, তারা এটা প্রতিবাদ করতে পারে না। একটা লোক
আর প্রতিবাদ করতে সাহস করে না। বুঝতে পারলাম না, এরা আওয়ামী লীগের বিরুদ্ধে এত লম্বা লম্বা কথা বলে, ছাত্রলীগের বিরুদ্ধে এত বড় বড় কথা বলে, শেখ হাসিনা সম্পর্কে কি ভাষাই না ব্যবহার করে, বঙ্গবন্ধু নিয়ে কি ভাষা না ব্যবহার করে, চরমনায়ের পীরের মতো পান করে দেয়, ভয় পাই কেন আমি বুঝতে পারলাম না। আমি বুঝতে পারি না কারণটা কি এই ব্যাপারে, আপনি একটু বলেন তো দেখি। যে এরা বঙ্গবন্ধুকে জাতা বলে, শেখ হাসিনাকে জাতা বলে, আওয়ামী লীগের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে, চরমনায়ের পীরের শেষরা চাতাবাজ বললো, শব্দটি কেন করলো না? আপনার কি মনে হয়? অনেকের ঘুম হারাম, অনেকের ঘুম হারাম হয়ে গেছে 30 সেকেন্ডের বক্তব্যে, অনেকের ঘুম হারাম। তবে সবচেয়ে একটা গোপন কথা বলি, প্রকাশ্যে বলে দেই, পুলিশেরা খুব খুশি হয়েছে। যদিও পুলিশেরা ইদানিং ছাত্রলীগ আওয়ামী লীগকে পেটায়, কিন্তু পুলিশেরা কিন্তু মানে পুলিশেরা শেখ হাসিনারে ওয়েলকাম জানানোর জন্য বসে আছে। মানে পুলিশেরা এবার দেখবেন ওরা পোশাক পরে চলে যাবে, যদিও এটা প্রোটোকলের মধ্যে পড়ে না, কারণ যখন কেউ চাকরি করে সেটা সরকারি, তাকে জনসাধারণের সাথে এইভাবে আসা ঠিক না। কিন্তু এবার দেখবেন আপনি পুলিশ চলে যাবে সংবর্ধনা দিতে, একেবারে কাপড় চোপড় দরকার হয় ডিউটি মিউটি ফেলে চলে যাবে, আপনি দেখেন।